জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা। আজ থেকে ইনকলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু। মনোনয়ন বাতিলের পর যা বললেন ডাক্তার জারা। তুরস্কে আইএসআইএস-এর 85 সদস্য গ্রেপ্তার। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শীতে কাঁপছে পুরো দেশ, বইছে হিমেল হাওয়া। সূর্যের দেখা মিললেও তাতে তেমন উষ্ণতা নেই। সূর্যের তাপ না থাকায় শীতের প্রকোপ কমার পরিবর্তে আরও বেড়েছে। দিনের বেলায় কুয়াশার প্রভাব কিছুটা কমলেও প্রচণ্ড ঠান্ডায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এরই মধ্যে জানুয়ারি জুড়ে দেশে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দেশের কোনো কোনো এলাকায় শীতের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে 2026 সালের জানুয়ারি মাসের এই দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেওয়া হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মাসে দেশে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ নামতে পারে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসার প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ ও নদী অববাহিকার অঞ্চলগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। আবহাওয়া অফিসের বার্তায় বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা অনেক সময় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ার কারণে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসবে, যার ফলে দেশ জুড়ে শীতের তীব্র অনুভূতি আরও বাড়বে। আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারিতে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই। এর আগে গত ডিসেম্বরের পর্যালোচনায় দেখা গেছে সারা দেশে বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের চেয়ে 99.3% কম। গত 31 ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। জানুয়ারিতে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও শৈত্যপ্রবাহের দিনগুলোতে জনজীবনে স্থবিরতা নেমে আসার আশঙ্কা রয়েছে। শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকলাব মঞ্চ। শনিবার 3 জানুয়ারি থেকে মঙ্গলবার 6 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই সময়ে হাদী হত্যার বিচার নিশ্চিতের সহযোগিতা চাইতে সরকার, রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা। একই সঙ্গে আগামী 7 জানুয়ারির মধ্যে হাদীর খুনি ও খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার দাবিও জানিয়েছে ইনকলাব মঞ্চ। তা না হলে 7 জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। 22 কর্মদিবসের মধ্যে বিচার না করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা। এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন। সেখান থেকেই এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদী মাথা গুলিবিদ্ধ হয়। তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা হাদীকে গুলি বর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করেন। ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদী। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মারা যান। ঢাকা 9 সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। মনোনয়ন বাতিলের পর প্রতিক্রিয়ায় ডাক্তার তাসনিম জারা জানিয়েছেন,
ভোটারদের স্বাক্ষর সমস্যার কারণে মনোনয়নপত্র বাতিল করেছে কর্তৃপক্ষ। আমি ইসিতে আপিল করব, আশা করি মনোনয়ন ফেরত পাবো। এর আগে 29 ডিসেম্বর রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ আসনে মোট ভোটারের 1% সমর্থন আদায় করতে হয়েছে তাকে। হলফনামার তথ্য অনুযায়ী ডাক্তার তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় 7,13,333 টাকা। এছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে 3,200 ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন 34,057 টাকা। সম্পদের বিবরণে দেখা যায় তার নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষি জমি বা অকৃষি জমি নেই। তবে তার কাছে 2,50,000 টাকার অলংকার রয়েছে। ব্যাংকে নিজের নামে জমা রয়েছে মাত্র 10,019 টাকা, আর হাতে নগদ রয়েছে 16 লাখ টাকা। পাশাপাশি তার কাছে রয়েছে 2,270 ব্রিটিশ পাউন্ড। হলফনামা অনুযায়ী ডাক্তার তাসনিম জারার বিরুদ্ধে কোনো মামলা, ঋণ, দায় কিংবা সরকারি পাওনা নেই। স্বামী খালেদা সাইফুল্লাহর সম্পদের তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে। তার হাতে নগদ রয়েছে 15 লাখ টাকা এবং 6,000 ব্রিটিশ পাউন্ড। দেশের বাইরে স্বামীর আয় 39,800 ব্রিটিশ পাউন্ড বলে উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত তথ্য অনুযায়ী ডাক্তার তাসনিম জারার জন্ম 1994 সালে 7 অক্টোবর। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার পিতার নাম ফখরুল হাসান এবং মাতার নাম আমিনা আক্তার দেওয়ান। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় বসবাস করেন। সন্ত্রাসী গোষ্ঠী ISIS এর সন্দেহভাজন 85 সদস্যকে গ্রেপ্তার করেছে তুরস্ক। শুক্রবার তুরস্কের পূর্বাঞ্চলে সন্ত্রাস বিরোধী আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। দক্ষিণ পূর্ব প্রদেশ সানলিউরফায় সামাজিক মাধ্যমে ISIS এর প্রশংসা করে পোস্ট দেওয়ার অভিযোগে 8 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বাঞ্চলের প্রদেশ আগৃতে ISIS এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে 10 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। তল্লাশি চালিয়ে নিষিদ্ধ বই ও ডিজিটাল সরঞ্জাম জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া 67 জনকে গ্রেপ্তার করে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটর অফিস। বাংলাদেশ থেকে 7 খেলোয়াড়ের নাম ছিল গত মাসে অনুষ্ঠিত IPL এর নিলামে, কিন্তু দল পান শুধু মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে কেনে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সাম্প্রতিক ভারতীয় রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন IPL 2026 মৌসুম শুরুর আগেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য KKR কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড BCCI। শনিবার 3 জানুয়ারি BCCI সচিব দেবজিৎ শইকিয়া সংবাদ সংস্থা ANI-কে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলার ঘটনার জেরে ভারতে সৃষ্ট জনরোষ ও উত্তপ্ত পরিস্থিতির কারণেই মুস্তাফিজকে রিলিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, চারপাশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে BCCI KKR ফ্র্যাঞ্চাইজিকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে মুস্তাফিজের পরিবর্তে KKR চাইলে অন্য কোনো বিদেশি খেলোয়াড়কে দলে নিতে পারবে এবং বোর্ড সেই বদলি খেলোয়াড়ের অনুমতি দেবে। উল্লেখ্য, গত ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত IPL এর মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে নিতে KKR এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে তীব্র লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ফেরায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি KKR। তবে মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে KKR কর্তৃপক্ষ ও দলের মালিক শাহরুখ খান। এমনকি বিজেপি ও শিবসেনার একাধিক রাজনৈতিক নেতা বাংলাদেশি খেলোয়াড়কে নেওয়ার বিরুদ্ধেও কঠোর সমালোচনা করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।